নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ, জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকের প্রথম নিউজটি আমরা যদি দিয়েছি, গত ঘন্টা দুয়েক ধরে এই খবরটি মোটামুটি সবগুলো মিডিয়াতেই যাচ্ছে। শহীদ ইসলাম পাপুল এমপি তার সংসদ সদস্য পদ এরই মধ্যে শূন্য ঘোষণা করা হয়েছে। আপনার মূল্যায়ন জানতে চাই উপাধ্যক্ষ আব্দুস শহীদ। উপাধ্যক্ষ আব্দুস শহীদকে আমরা হারিয়ে ফেলেছি, আবারও সংযোগ স্থাপন হলে তার কাছে যাব। শওকত মাহমুদ, আপনার কাছ থেকে মূল্যায়নটা জেনে নিই, তারপর আমি উপাধ্যক্ষ আব্দুস শহীদের কাছে যাচ্ছি। এটা আরো আগেই এই করা উচিত ছিল। এখন আদালতে মামলা করতে হয়েছে। এখন এই আসল শূন্য ঘোষণা কি আদালত করেছে না সংসদের পক্ষ থেকে চিঠি নিয়ে নির্বাচন কমিশন করেছে আমি জানি না। তবে একজন এমপি বিদেশে টাকা পাচার করেছেন, সেখানে আর্থিক কেলেঙ্কারি এবং অবৈধ মানে ব্যবসার অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন, সেই জন্য তার শাস্তি হয়েছে এবং এটা ডিফেন্ড করাও কিন্তু সম্ভব হয়নি। তো আমার মনে হয় যে এটা দেরি হয়েছে, তারপরেও এটা পদক্ষেপ আমি মনে করি যথাযথ পদক্ষেপ। তবে শূন্য ঘোষণার জন্য যে আদালতে যেতে হয়েছে, তার আগেই সংসদে এটা সিদ্ধান্ত নেওয়ার স্পিকারের এটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। জি শওকত মাহমুদ, আমি একটু কারেকশন করে দিই। সেটি সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করে সেটি বাতিল করা হয়েছে, আদালত করেনি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসেনি। সংসদ সচিবালয়ের সচিব, সিনিয়র সচিব, তিনি আজকে প্রজ্ঞাপন জারি করেছেন, তার স্বাক্ষর করা প্রজ্ঞাপন। যেটা হয়েছে, প্রথমে আদালতে তো একটা রিট হয়েছে, মানে রিট পর্যন্ত যেতে হলো কেন, আমার প্রশ্ন সেটা। সঙ্গে রিটের শুনানি হচ্ছে, শুনানি চলছে এবং তার মধ্যে দিয়ে এই বিষয়টি সংসদ সচিবালয় এই প্রজ্ঞাপনটি জারি করেছে। আমার প্রশ্ন হচ্ছে, যেটা আগেই করা, সংসদ সচিবালয় আগেই সিদ্ধান্ত নিতে পারত না, মামলা পর্যন্ত এটা যাওয়াটাই আমার মনে হয় যে সরকারের বা সংসদের একটা সিদ্ধান্তহীনতার মধ্যে ছিল। সেই জন্য ওই মামলাটি এটা ত্বরান্বিত করেছে। জি শওকত মাহমুদ, বুঝতে পেরেছি। সৈয়দ ইশতিয়াক রেজা, যেটি শওকত মাহমুদ বললেন যে মামলা পর্যন্ত যেতে হলো কেন, আমরা যেটুকু আজকে জানলাম সেটা হচ্ছে বৃহস্পতিবারে সংসদ সচিবালয়ের কাছে চিঠিটি এসেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আজকে সিদ্ধান্তটি জানা গেল। আপনার মূল্যায়ন জানতে চাই। দেরিতে হলেও একটি ভালো সিদ্ধান্ত হয়েছে এবং আমি শওকত মাহমুদের সাথে একমত যে এটি সিদ্ধান্তটা আগেই আসা উচিত ছিল। দেখেন, একজন বাংলাদেশের একজন আইন প্রণেতা, আমরা তো সংসদ সদস্য বলছি, কিন্তু বিষয়টা তো তিনি একজন বাংলাদেশের আইন প্রণেতা, সেই হিসেবেই বিবেচিত হবে। তিনি বিদেশের মাটিতে এত বড় প্রতারণার সাথে জড়িত, মানব পাচারের সাথে জড়িত, তিনি অর্থ লুট করেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে। এরকম একটা ব্যক্তি বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করেছে, শুধু না ভাবমূর্তি নষ্ট করেছে বিদেশের মাটিতে। এবং তার কাহিনীটা যখন প্রথম আসলো, আমার কাছে মনে হয় যে তখনই একটা ব্যবস্থা নিতে পারতো। অনেক বিলম্ব হচ্ছে, সেটা হলে আমার কাছে মনে হয় যে অনেক বেশি তাৎপর্য বহন করতো সরকারের এই সংসদের এই সিদ্ধান্তটা। একটা রিট হয়েছে, বিদেশের মাটিতে সাজা হয়েছে, তারপরে এই সিদ্ধান্তটা এসছে। কিছু প্রশ্ন তো থেকেই যায় যে এরকম একটা রেকর্ডের ব্যক্তি কি করে সংসদ সদস্যের মনোনয়ন পান, তিনি কিভাবে নির্বাচিত হন, এবং শুধু তাই না, তিনি শুধু না, তার স্ত্রী পর্যন্ত নারী কোটায় সংসদ সদস্য হয়েছেন। এগুলো পুরো প্রক্রিয়াটাই খুবই অস্বচ্ছ। পুরো প্রক্রিয়াটার ভেতরে আমি বলবো যে একটা ভয়ঙ্কর দিক আছে। এবং এমন নয় যে পাপুল একজন স্বনামখ্যাত আওয়ামী লীগ নেতা কিংবা তার পরিবার বড় রাজনীতি করতেন, এলাকায় খুবই পপুলার একজন মানুষ, কিংবা একদম হাজী মোহাম্মদ দানিশের বা মহসিনের মতন দানশীল ব্যক্তি, কিছুই না, কিন্তু একটা মানুষ শুধুমাত্র অর্থের প্রভাবে একটা এলাকার মানে মধ্যে সংসদ সদস্য হয়েছেন। এই বিষয়গুলো আমার মনে হয় যে রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে যারা থাকেন তাদের অনেক চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। জি, উপাধ্যক্ষ আব্দুস শহীদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। নিশ্চয়ই আপনি শুনছিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ ইশতিয়াককে যা যা বলছিলেন, সম্ভবত শওকত মাহমুদ বক্তব্যগুলো আপনি শোনেননি। আপনার কাছ থেকে মূল্যায়ন জানতে চাই। উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আপনার অডিওটা সম্ভবত মিউট করা, আনমিউট করতে হবে। ধন্যবাদ। জি, এখন শোনা যাচ্ছে? জি জি, পরিষ্কার। আমাকে এই আলোচনায় সংযুক্ত করার জন্য ডিবিসি নিউজকে ধন্যবাদ। সাংবিধানিক বিষয়ে আমি ততটুকু জ্ঞানী না হলেও একটু সামান্য কিছু যতটুকু জানি সেটুকু হয়তো বলতে পারবো। আসলে আপনারা দেখেছেন এখানে ইশতিয়াক ভাই আছেন, আমাদের একজন দুইজনই অত্যন্ত নামকরা সাংবাদিক,
শওকত মোস্তফা যদিও তিনি বিএনপির নেতা, তারপরেও তিনি একজন অত্যন্ত নামী সাংবাদিক। আসলে একজন সংসদ সদস্য, আপনারা জানেন যে আর্টিকেল 65 কনস্টিটিউশনে বলা আছে কিভাবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। এটি নির্বাচনী এলাকা মানে নির্দিষ্ট ভোটার তালিকার ভোট সংখ্যক নিয়ে 300 আসনের একটি সংসদ প্রতিষ্ঠা হবে। সেই 300 আসনের যে কোনো নির্বাচনী এলাকাতে একজন সংসদ সদস্য, যদি তিনি আর্টিকেল 66 এর 2A যে বিধান আছে সেটা হচ্ছে যে নৈতিক স্খলনজনিত কারণে অথবা লুনেটিক অথবা অন্য ধরনের কি বলে আমাদের মনে হয় যে সাইকিয়াট্রিক বা অন্য কিছু না থাকলে, ডাক্তার যদি এই ধরনের কোনো সার্টিফিকেট দেয় না যে তিনি সুস্থ আছেন, তাহলে তিনি সংসদ সদস্য নির্বাচন করার যোগ্য হইবেন না। তাছাড়াও ফৌজদারি আদালতের কোনো আইনের দ্বারা দণ্ডিত হইয়া কমপক্ষে 2 বছরের তিনি যদি দণ্ডিত আসামি হিসাবে কারাগারে থাকেন, তাহলে তিনি সংসদ সদস্য পদ হারাইবার যোগ্যতা অর্জন করবে। কিভাবে করিবেন সেটার জন্য সংসদের একটি সিদ্ধান্ত আমাদের এই আর্টিকেল 66 এর 5 বলা আছে, সংসদ নির্বাচন কমিশনকে সাংবিধানিকভাবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সেই দণ্ডিত আসামি সংবিধানে যেভাবে বলা আছে সেইভাবে তা নেওয়ার জন্য যে এখতিয়ার আছে, আর্টিকেলে যে বিধান আছে সেই বিধান উল্লেখ করে সংসদ সদস্যের পদ মানে খারিজ করতে পারে এবং ওই আসন যে লক্ষ্মীপুর থেকে যে নির্বাচন হয় সেই আসন শূন্য ঘোষণা করিবেন নির্বাচন কমিশন। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আলোচনায় যারা আছেন সবই এক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বললে যেমন এক ধরনের শোনা যাবে, বোঝা যাবে, কিন্তু আমরা আমাদের সাংবিধানিক ভাষা বা আমাদের আইনি ভাষা বা আদালতের যে রায়, সেই রায়ের যার যে কি বলে ফৌজদারি অপরাধে দণ্ডিত হইয়াছেন, এমনকি তিনি দণ্ডিত হওয়ার পরে মুক্ত হওয়ার পরেও 5 বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত। আপনার শব্দটা আমরা আবার হারিয়ে ফেলেছি উপাধ্যক্ষ শহীদ, আবারও আনমিউট হয়ে গেছে। জি মিউট, বলুন, শুনতে পাচ্ছি বোধহয় এখন। না, মানে মিউট করা আছে, আনমিউট করতে হবে। উপাধ্যক্ষ আব্দুল শহীদ, আপনার শব্দটা আনমিউট করতে হবে, মিউট করা আছে। উপাধ্যক্ষ শহীদ, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। কেটে দেন। আলোচনা করে সেটা সংসদ সচিবালয়ে অবহিত করা হয়। এই হচ্ছে আমাদের কি বলে আইনি ব্যবস্থা সরকারের পক্ষ থেকে না, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিরক্ত ঘোষণা করে। এখন 90 দিনের মধ্যে এই শূন্যপদে আমার আপনার সংযোগের সমস্যা হচ্ছে উপাধ্যক্ষ শহীদ, আমরা আবারও আসি আপনার সঙ্গে। আমার সাথে আলোচনায় অংশগ্রহণ করছেন তারা অবশ্যই একমত হইবেন যে সংবিধানকে সুপারসিড করে অথবা নির্বাচন কমিশনের বিধিকে কোনোভাবে সাপ্রেস করে। উপাধ্যক্ষ শহীদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানে শওকত মাহমুদ এবং সৈয়দ ইশতিয়াক রাজার যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে এত দেরি কেন করা হলো, আদালত পর্যন্ত কেন করাতে হলো, এতদিন পরে এসে কেন তার শূন্য। আগেই বলেছি এই আদালতে যে রায়টা তিনি যে দণ্ডিত হয়েছেন যে আদালত, সেটা কিন্তু বাংলাদেশের আদালতে না, দেশের বাইরে একটি আদালতে হয়েছে। তো বিচারিক প্রক্রিয়া বিশ্বের সব দেশে কিন্তু আমাদের গ্লোবাল ভিলেজের মেম্বার হিসাবে সব দেশেরই কিন্তু অপরাধ হিসাবে গণ্য করার জন্য, যেমন ট্রাফিকিং এর যে আইন আছে সেটা সব দেশেই একই ধরনের একই নেচারের আইন। এবং আমার একটা প্রশ্ন আছে, আগেও আলোচনা হয়েছে, সেই আলোচনায় আমরা অনেক সময় দেখেছি যে কুয়েতের আদালতের রায় বাংলাদেশের কাছে হস্তান্তর হয় নাই বা পাওয়া যায় নাই, পাওয়ার পরপরই কিন্তু সিদ্ধান্তটা হয়েছে। জি, পরিষ্কার, একদম পরিষ্কার। জি সৈয়দ ইশতিয়াক, আপনার প্রশ্ন আছে, আপনি প্রশ্ন করুন। 4-5 এগুলো অ্যাপ্লাই করেই কিন্তু এটা শূন্যপদ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। জি সৈয়দ ইশতিয়াক। উপাধ্যক্ষ শহীদের কাছে আমার একটা প্রশ্ন। পাপুলের তো সাজা হলো, ওনার স্ত্রী যে মনোনীত সংসদ সদস্য, তার কি হবে সেটা কি একটু আমরা জানতে পারি? তিনিও তো সহযোগী হিসেবে বিবেচিত হয়েছেন। আপনার শব্দটি সম্ভবত আবারও মিউট করা উপাধ্যক্ষ শহীদ। জি, এরা ডিজিটালের এমপি। জি বলুন। আমার কথা শোনা গিয়েছে? এখন শোনা যাচ্ছে পরিষ্কার। আপনি কি ইশতিয়াক রাজার প্রশ্নটি পেয়েছেন?
শুনতে না, পেয়েছেন? আমি এই মুহূর্তে তো আর শুনি নাই। ওকে, আমি আবার শুনি নাই, প্রশ্নটি আমাকে রিপিট করছি। সেটি হচ্ছে পাপুর সাহেবের স্ত্রী, তিনি সংরক্ষিত আসনের এমপি, যেহেতু তার এমপিত্বই চলে গেল, সেক্ষেত্রে তার স্ত্রীর এমপি পদটি কি হবে? এটাও আপনি দেখেন, আইনিভাবে সংবিধান অনুযায়ী প্রত্যেকটি নির্বাচনী এলাকা আলাদা আলাদা, এবং আমাদের যে ওই যে আমাদের সংবিধানের 65 আপনি পরবর্তীতে দেখেন ইনে আছে, সেখানে ওই যে মহিলা আসন 50 জন নির্বাচন করবেন, করেই কিন্তু 350 আসনের সংসদ আমাদের প্রতিষ্ঠা হবে। প্রথম ছিল যে 300 আসন লয়ে সংসদ গঠিত হবে স্ব নির্বাচনের ভোটার তালিকা অনুযায়ী, আর পরবর্তী পর্যায়ে আবার একই ধারায় উপধারাতে বলা আছে যে সেটাও 10 বছর পর পর যেটা সেটাও আবার সংশোধন করা হয়েছে, এবং 50টি আসন পরিপূর্ণ করেই সংসদ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে তিনিও সংসদের একজন মহিলা সদস্য হলেও তিনি একজন সংসদ সদস্য। তার আসনের বেলাও তিনি যদি কোনো অপরাধ করেন, দণ্ডিত হয়ে থাকেন, তাহলে তাকেও আদালত এটা যেভাবে সংসদ এবং নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করেছেন, সেইভাবেই আমার মনে হয় তার বেলাও এরকম যদি আইনের ওখানে যদি কোনো রায় হয় বা আমাদের দেশে হয়, কারণ মানব পাচার অথবা কি বলে মুদ্রা অর্থ পাচার, এটা সবকিছুই কিন্তু অপরাধ। সবকিছু অপরাধ হিসাবে যে আদালত কর্তৃক দণ্ডিত হয়ে থাকেন, তিনিও সেই দণ্ডিত মানে অপরাধী হিসাবে তার বেলাও কিন্তু একই ধরনের পদ্ধতি আমাদের সংবিধানের এবং তিনি সহযোগী যদি হয়ে থাকেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলাগুলো রায় হলে তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে বলে আপনি বলতে চাচ্ছেন। উপাধ্যক্ষ আব্দুল শহীদ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। সৈয়দ ইশতিয়াক রেজা এবং শওকত মাহমুদ দুজন থাকবেন, একটা বিরতি নিয়ে ফিরবো আপনাদের দুজনের কাছে। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ এবং জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। শওকত মাহমুদ, আজকে দলের পক্ষ থেকে, মানে বিএনপির পক্ষ থেকে একটি কথা প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে আল জাজিরার কন্টেন্ট সরাতে আদালত রায় দিয়ে কি করে। বিএনপির পক্ষ থেকে, মানে আপনার দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে আদালতের উপরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কারণে এই ধরনের রায় এসেছে। আপনার মূল্যায়ন জানতে চাই। এটা একটু অস্বাভাবিক যে আদালতে একটি মামলা হয়েছে বিদেশি গণমাধ্যমে প্রচারিত বিষয়বস্তু নিয়ে, তো সেখানে বিদেশি গণমাধ্যম বন্ধের আর্জি করা হয়েছিল, কিন্তু আদালত সেটা করেনি। কিন্তু অনলাইন থেকে এই কন্টেন্টটা সরিয়ে ফেলার নির্দেশ, এটা বাংলাদেশের জনগণের তথ্য জানার অধিকার কি আমি মনে করি ক্ষুণ্ণকর। কারণ তথ্য জানার অধিকার যেখানে যেখানে রয়েছে, এবং এটার আইনও আছে বাংলাদেশে, যে ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট যেটা রয়েছে, আমি বিদেশি গণমাধ্যমের তথ্য অনলাইনে আমি পেতে পারি, তো সেটা সরানোর জন্য নির্দিষ্ট একটা অস্বাভাবিক লেগেছে। আমাদের দেশের সাম্প্রতিককালে উচ্চ আদালতের কিছু কিছু রায়, এটা অনেকের একটু আশ্চর্য হন। যেমন আমি বলবো যে একবার হুমায়ুন আহমেদের একটা উপন্যাসকে কাচের দেওয়াল বা সামথিং এরকম নাম হবে, এটা নিষিদ্ধ করা হয়েছিল। হ্যাঁ, শুধু দেয়াল, দেয়াল উপন্যাস, দেয়াল উপন্যাস, যেটা কোনো একটি মামলার প্রসিডিংস এর সঙ্গে উপন্যাসের প্রাসঙ্গিক উপন্যাসের মিল সাদৃশ্য না থাকার কারণে এরকম একটা যুক্তি দেওয়া হয়েছিল। আদালতের রায়ের সঙ্গে উপন্যাস বা চলচ্চিত্র এগুলোর সাদৃশ্য থাকবে কি থাকবে না, সেটা তো একটা, আমি মনে করি যে একটা মানুষের যারা এটা বানান, এটা তাদের নিজস্ব ব্যাপার এবং বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা, শিল্পবোধের স্বাধীনতার বিষয়। এসব ক্ষেত্রে আদালত আমার মনে হয় যে আরো সংযমের পরিচিতি দিতে পারত। আমাদের এখানে উচ্চ আদালতে মিডিয়ার ফ্রিডমের ক্ষেত্রে, তথ্য জানার অধিকারের ক্ষেত্রে যে ধরনের রায় দেয়, এটা আমাদের, আমি এখনো বলতে পারি যে আমাদের সংবাদপত্রের স্বাধীনতা বা সাংবাদিকতার স্বাধীনতার ক্ষেত্রে উচ্চ আদালতের মানে সুস্পষ্ট রায়, ইতিবাচক রায়, এটা আমি মনে করি যে তুলনামূলকভাবে অনেক কম আমরা পেয়েছি। যেমন সংবিধানের আর্টিকেল 39-এ যে ধরনের মানে অনুচ্ছেদগুলি রয়েছে, সেগুলোর পক্ষের রায় খুব কম আছে। অথচ দেখুন ভারতে তাদের প্রেস ফ্রিডম, এই দুটো শব্দ কিন্তু তাদের সংবিধানে নেই। ফ্রিডমের কথা বলা আছে, মত প্রকাশের স্বাধীনতা এগুলো আছে, কিন্তু প্রেস ফ্রিডমের কথা বলা নেই। কিন্তু ভারতীয় উচ্চ আদালত তাদের বিভিন্ন রায়ে ভারতীয় প্রেস ফ্রিডমকে তারা এনশিওর করেছে রায়ের মাধ্যমে। কনস্টিটিউশনে নেই বলে, কিন্তু সংবিধান থেকে তারা বের করে নিয়েছে যে মানুষের
একটা মানে জন্ম অধিকারকে তারা তথ্য জানতে পারবে এবং তথ্য জানাতে পারবে, এবং জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণায় আছে, সব জায়গায় আছে। তো এই বিষয়ের ক্ষেত্রে আমি মনে করি যে উচ্চ আদালতের এই কন্টেম্প সরানোর নির্দিষ্ট নিয়ে বিএনপি হয়তো বলেছে, কিন্তু আমি একজন রাজনীতিবিদ হিসেবে প্লাস একজন সাংবাদিক হিসাবে বা গণমাধ্যম কর্মী হিসাবে মনে করি যে এই জায়গায় একটা ফাঁক রয়ে গেছে, অস্পষ্টতা আছে, ধূম্রজাল আছে, সেই কারণেই কিন্তু এই প্রশ্নটা উঠেছে। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছে জানি। দেখেন, এখানে প্রথম কথা বলি যে আল জাজিরার এই প্রতিবেদন বা তথ্যচিত্র প্রকাশের পরে যেটা ধারণা করা হয়েছিল, সরকার কিন্তু সেই পথে হাঁটেনি। সরকার আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধ করেনি, ইউটিউব কিংবা ফেসবুক থেকে কন্টেন্ট সরিয়েও দেয়নি কিন্তু সরকার কোনো প্রশাসনিক আদেশের মাধ্যমে। বরং যেটা দেখা গেছে যে সরকার তার জায়গা থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে, সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপি এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। পরে একজন সংক্ষুব্ধ ব্যক্তি আদালতের শরণাপন্ন হয়, আদালত তো কিন্তু 6 জন এমিকাস কিউরি নিয়োগ করতে তাদের মতামত দিয়েছে। সুতরাং এই পুরো বিষয়টা কিন্তু এখন শেষ পর্যন্ত বিচার ব্যবস্থার ভেতরে চলে গেছে, এবং যিনি মামলা করেছিলেন তিনি নিজেও একজন আইনজীবী, এবং আদালত রায় দিয়েছে। এখন এই আদালতের রায়ের আদালত আদেশ দিয়েছে বিটিআরসি কে। এখানে সরকারের কিছু করার আছে বলে মনে হয় না। সরকার যদি করতে চাইতো তাহলে শুরুতেই কিন্তু, যেহেতু এখানে প্রধানমন্ত্রীকে সরাসরি আঘাত করা হয়েছে, সেনা প্রতিষ্ঠানকে করা হয়েছে, এবং সরকার যেহেতু এটার প্রতিবাদ জানিয়েছে, সরকার তখনই করতে পারতো। সেই হিসাবে আমি বলবো যে এখানে আদালতের রায়ের এখানে সরকারকে টেনে আনার আর প্রয়োজন আছে বলে আমি মনে করি। জি, ইশতিয়াক রেজা, এখানে একটা প্রশ্ন আসে, সেটি হচ্ছে যে অ্যামিকাস কিউরির কথা আপনি বলেছেন যে 6 জন অ্যামিকাস কিউরি কিন্তু বলেছে যে মামলাটি গ্রহণযোগ্যই হয় না, তারপরেও মামলাটি গৃহীত হয়েছে, একটি রুল জারি হয়েছে, সেটি আপনি কি বলবেন? আদালতের তো এখতিয়ার আছে যে কোনো মামলা গ্রহণ করার, তারপরে তারা এমিকাস কিউরির মতামত নিয়েছে। বাংলাদেশে প্রচুর এরকম, বাংলাদেশের আইন বলেন, সাংবাদিকতা বলেন, আমাদেরকে কিন্তু পরিপ্রেক্ষিত বিবেচনা করেই কথা বলতে হবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিত নিশ্চয়ই আপনি পশ্চিমা দেশের পরিপ্রেক্ষিত মনে করবেন না। সুতরাং এখানে আমি আদালত কোন পরিপ্রেক্ষিতে মামলাটি গ্রহণ করেছি সেটা আদালতের নিজস্ব বিবেচনা বলে আমি মনে করি। জি, শওকত মাহমুদ, আরেকটি ঘটনা গতকাল থেকে আজকে পর্যন্ত ঘটেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছে, আজকে শিক্ষামন্ত্রীর একটি ঘোষণা এসছে মে মাস থেকে বিশ্ববিদ্যালয় খুলবে, কিন্তু হঠাৎ করে এই ছেলে মেয়েগুলো বিশ্ববিদ্যালয়ে চলে এলো এবং তারা হল খোলার জন্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো হলের তালা ভেঙে হলের মধ্যে ঢুকে গেছে এবং তারা বের হবে না বলে ঘোষণা দিয়েছে। আপনার মূল্যায়ন শুনি। দেখুন, তারা একটা এই পরিস্থিতিতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, সেই জন্য তারা হলে থাকতে চেয়েছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি হচ্ছে যে স্থানীয়দের একটি অংশের সাথে তাদের বিরোধ হয়েছে, সেই কারণে তাদের একটা নিরাপদ আশ্রয়ও দরকার, সেই জন্য তারা হলে ঢুকতে বাধ্য হয়েছে। আর অন্যান্য ক্ষেত্রে ছাত্ররা এই ব্যাস করে এই করে দীর্ঘদিন থেকে তারা নিরুপায় হয়ে গেছে, সেই জন্য হলে গেছে। এবং বর্তমান যে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো, সেগুলো কিন্তু ছাত্রদের অনুভূতি বুঝতে ব্যর্থ হয়েছে। এবং আমি মনে করি যে বর্তমান সরকার এই বিশ্ববিদ্যালয় হ্যান্ডেল করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু তারা, আমি বলবো যে এটা তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। উপাচার্যদের বিরুদ্ধে দুর্নীতির আন্দোলন হয়েছে 15টি বিশ্ববিদ্যালয়, কিন্তু সরকার সেভাবে ব্যবস্থা নেই, বরং ওই দুর্নীতিবাদ উপাচার্যদের পক্ষে দাঁড়িয়েছে। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে আজকে এই যে পরিস্থিতি হলো, এবং শেষে সরকার বাধ্য হলো ঘোষণা দিতে, কিন্তু সরকারের ঘোষণার একটি অংশের সঙ্গে কিন্তু এখনো তারা একমত নয় যে 24শে মে থেকে ক্লাস শুরু হবে, বরং তারা বলছে যে ক্লাস এখন থেকেই শুরু করার প্রয়োজন। তো এই বিষয়ে কিন্তু এই আমি মনে করি যে একটি উত্তেজনার স্পেস তৈরি হয়ে গেছে। আমি সরকারের বিবেচনা করা উচিত, কারণ বিদেশেও অনেক উচ্চতর শিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে গেছে। তো সেখানে আমার মনে হয় যে ছাত্রছাত্রীদের সেন্টিমেন্টকে অনার করেই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। তা না হলে কিন্তু এই ধরনের একটা অচল অবস্থা তৈরি হলে এটা ক্রমে অন্যান্য জায়গায় পরিব্যাপ্ত করতে পারে। জি, সৈয়দ ইশতিয়াক রেজা। আমি শওকত ভাইয়ের সাথে একমত হয়ে কিছু কথা বলি। দেখেন, অনেকদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এর মধ্যে আমরা দেখলাম যে মাদ্রাসা কিন্তু খুলেছে, কিন্তু কোনো স্কুল খুলছে না। আজকে যদি আপনি বাংলাদেশের পরিস্থিতি দেখেন, করোনার সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে শিক্ষা। এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মরিয়া হয়ে গেছে, একটা তো মানে বাস্তবিক দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা যেহেতু এখানে আশেপাশের জায়গাগুলোতে থাকে মেস করে, তারা গেরুয়া গ্রামের সাথে যে ঘটনাটি ঘটেছে এরপরে তার
হলটাকেই তারা নিরাপদ জায়গা মনে করেছে, সেই জন্য সেখানে তারা উঠে এসেছে। কিন্তু একই সাথে আপনি যদি চিন্তা করেন, এটা একটা বাস্তবতা যে এই ছেলে মেয়েগুলো ছুটি, অনেকে পার্ট টাইম চাকরি করে, এবং শুধু তাই না, এরা আগামীতে বিসিএস পরীক্ষা দিবে বলে শহরে অবস্থান করছে। কারণ গ্রামের বাড়িতে, মফস্বল টাউনগুলোতে যে কথাগুলো বলা হচ্ছে যে অনলাইনে ক্লাস, সেটাও কিন্তু ইন্টারনেটের স্পিড কিন্তু এত না যে গ্রামের থেকে ক্লাস করা যায়। আপনি নিজেই দেখেছেন ঢাকার বাইরের কাউকে ইন্টারনেটে যুক্ত করে আপনি জুম প্ল্যাটফর্মে টকশো করতে পারেন না। জি, সুতরাং এগুলো বাস্তবতা মেনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একই অবস্থা। ছেলেমেয়েরা আশেপাশে আছে, তাদের আর্থিক কষ্ট হচ্ছে। সবচেয়ে বড় কথা, হলে যারা থাকে, হলটা কিন্তু তাদের একেবারে আপন জায়গা হয়ে দাঁড়ায়। সেখানে তারা অনেক নিরাপদ বোধ করে সামনে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে চায়, তারা পরীক্ষা দিতে চায়। আপনি পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন, তাহলে তো আপনাকে হল খুলে দিতেই হবে। জি। আমি শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি শেষ পর্যন্ত একটি সংবাদ সম্মেলন করেছেন এবং হল খোলার এবং পরীক্ষা নেওয়ার ডেট ঘোষণা করেছেন, বিশ্ববিদ্যালয় খোলার কথা বলেছেন, ভ্যাকসিনের কথা বলেছেন। এই প্রত্যেকটা কাজ যেন সুচারুরূপে হয়, সেটাই হলো এখন দেখার পালা। আমি মনে করি যে কোনো ঘটনাটাকেই বাড়তে দেওয়া উচিত হবে না। জি, অবশ্যই ইশতিয়াক রেজা এবং শওকত মাহমুদ দুজন থাকবেন। আরও একটা বিরতির সময় হয়েছে। নিটল টাটার বিরতি সংবাদ সম্প্রসারণের দর্শক, আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন শওকত মাহমুদ এবং সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাদের দুজনকে আবারও স্বাগত। আজকে শওকত মাহমুদ, আমাদের আরও 20 লাখ ডোজ টিকা আসছে, 9:30টার দিকে সম্ভবত ঢাকায় নামবে, এবং যা আমাদের যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের সচিব, মানে মহাপরিচালক, তিনি বলেছেন যে আমাদের যে টার্গেট ছিল, আমাদের যে টিকা আনার কথা ছিল, সেই টিকা আমরা পাবোই। যদিও সারা বিশ্ব জুড়ে ব্যাপক টিকার চাহিদা রয়েছে, আমাদের টিকার সমস্যা হবে না। আপনার মূল্যায়ন জানতে চাই। 20 লাখ ডোজ টিকা এসছে, এটা ভালো খবর। তবে আমি কোথাও একটা খবর শুনতে পেয়েছি কোন টিভি চ্যানেলে, যে মাসে 50 লাখ করে ডোজ দেওয়ার কথা ছিল ভারতীয় সিরাম ইনস্টিটিউটের। সেক্ষেত্রে তারা 20 লাখ ডোজ করে দিচ্ছে। এখন প্রথমে টিকা নেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ ছিল, মানুষের সংশয় ছিল। এখন মানুষ টিকা নিচ্ছে। আমার মনে হয় টিকা নেওয়ার ক্ষেত্রে যেভাবে নিবন্ধন হচ্ছে, এতে আমার মনে হয় যে 20 লাখ ডোজ, এটা প্রাথমিক ডোজ, আবার সেকেন্ডারি ডোজও এপ্রিল মাসে আসার কথা রয়েছে। তো টিকা আসছে, ভালো খবর। কিন্তু আমরা যেই হারে, যেই গতিতে টিকাটি পাওয়ার আশা করছি, সেটি কেন বিলম্ব হচ্ছে, এটা আমার মনে হয় এটা দেখা উচিত, এবং সেরাম ইনস্টিটিউটকে তাগাদা দেওয়া উচিত যে আরো বেশি করে টিকা যেন, যেগুলোতে চুক্তি হয়েছে 3 কোটি টিকা আমাদের কাছে দেবে, সেটা ব্যাপারে কিন্তু আমরা আরো ভালো করে নেগোসিয়েশন করা উচিত, এটাই আমি মনে করি। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছে জানতে চাই। আমাদের তো 16 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষকে, 9 কোটি 9.5 কোটি মানুষকে টিকা দেওয়ার একটা টার্গেট আছে। সেই হিসেবে 3 কোটি ডোজ টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনার কথা, সেটা অগ্রিম টাকা দেওয়া হয়েছে। সুতরাং এটি বাংলাদেশ পাবে। এখন 20 লাখ করে যে আসছে, এটা আমি মনে করি যে নিবন্ধনের যে রেটিংটা আছে তার সাথে কিন্তু যাচ্ছে। এমন কোনো না যে আমাদের প্রতিদিন 3 লক্ষ যে রেজিস্ট্রেশন, তার টার্গেট কিন্তু এখন পর্যন্ত অতিক্রম করে নাই। প্রথম দিকে একটু সংশয় ছিল মানুষের, কিন্তু এখন মানুষ ব্যাপক হারেই টিকা নিতে শুরু করেছে, রেজিস্ট্রেশন করছে, এবং সেটার সেই গতির সাথে যে যদি যায়, 20 লাখ করে যদি আসে, আমার মনে হয় যে মে মাস পর্যন্ত সরকারের যে টার্গেট আছে সেটা ফুলফিল করা যাবে। মে মাসের পরে জুন জুলাই নাগাদ বাংলাদেশ সরকার কোভ্যাক্স থেকে 6.80 কোটি ডোজ টিকা পাবে। সবকিছু মিলিয়ে টিকার ব্যবস্থাপনা আমি বলবো যে সন্তোষজনক, এবং মানুষও কিন্তু আস্থা পাচ্ছে, এবং এখন পর্যন্ত বড় ধরনের করোনা হয়েছে, কিন্তু 20 থেকে 22টি দেশে টিকা কার্যক্রম চলছে। এর মধ্যে বাংলাদেশ একটি, এবং বাংলাদেশ টিকার নন প্রডিউসিং ভ্যাকসিন কান্ট্রি হয়েও বাংলাদেশ দ্রুততার সাথে টিকা এনেছে, সেটা আমি সরকারের ব্যবস্থাপনাকে ধন্যবাদ দিতে চাই। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে প্রধানমন্ত্রী এখানে একটা বড় ভূমিকা রেখেছেন, এবং করোনার নমুনা পরীক্ষা কিংবা মাস পিপি এর সময়কার যে বেহাল চিত্র, সেই তুলনায় টিকার জায়গাটা অনেক অনেক বেশি উজ্জ্বল বলেই তো মনে হচ্ছে আমার কাছে। কিন্তু সৈয়দ ইশতিয়াক রেজা, শুরুর দিকে যেরকম টিকার প্রতি এক ধরনের অনাগ্রহ ছিল, সেটির একটা ছোট্ট একটা কারণ হয়তো হতেও পারে যে একজন চিকিৎসক টিকা নেওয়ার পরেও তিনি করোনা আক্রান্ত হয়েছে। আপনি সম্ভবত দেখেছেন বিষয়টি, এটি অবশ্যই ডিফারেন্ট, পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে, সেটি একটা বড় কারণ হতে পারে কিনা? না, সেটা বড় কারণ না। সারা পৃথিবীতেই কিন্তু চিকিৎসকরাও আক্রান্ত হয়েছেন,
টিকা নেওয়ার পরে অনেকে দু একটা কেস হয়েছে, এরকম আমেরিকাতে হয়েছে যে মারাও গেছে করোনায়। এটা হলো 15 days 20 days এর যে ওটা প্রতিক্রিয়া শুরু হওয়ার এবং তার কার্যকারিতা রক্ষার যে সিস্টেম থাকে সেটা। এবং বলাও তো হয়েছে যে টিকা আপনি নেন বা না নেন, আপনাকে মাস্ক করতে হবে, জি। হাত ধুতে হবে, আপনাকে দূরত্ব মেনটেন করতে হবে। এবং বাংলাদেশে এখন পর্যন্ত যে প্রতিক্রিয়া রেট সেটা কিন্তু খুব বেশি না, যদিও এস্টিমেট করা নয়। ভারতে ব্যাপক ব্যাপক শোরগোল হয়েছে, কিন্তু সেটা 2% বেশি ছিল না প্রতিক্রিয়ার হারটা, পার্শ্ব প্রতিক্রিয়ার হারটা। সুতরাং যেখানে 98% সঠিক, সেটি কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। আমেরিকাতে একটি ঘটনা ঘটার পরে ইউরোপের একটি জায়গায় বড় ধরনের একটা ঘটনা ঘটেছে, সেখানে অনেক লোক মারা গেছে, কিন্তু পরে দেখা গেছে যে এদের প্রত্যেকেরই কোমরবিডিটি ছিল, অর্থাৎ ওদের প্রত্যেকেরই অন্য রোগ ছিল যেটার কারণে তাদের মৃত্যু হয়েছে। আমার কাছে মনে হয় যে এন্টি ভ্যাকসিন গ্রুপটা খুব সব জায়গাতেই শক্তিশালী, এবং খোদ আমেরিকাতেই দেখা যাচ্ছে প্রতি বছর নানা টিকায় 20% লোক কখনো টিকা নিতে চায় না। এটা একটা সেন্টিমেন্ট, কিন্তু ইউরোপেও আছে এরকম 16% মানুষের কথা বলা যে তারা টিকা নিতে চায় না। বাংলাদেশে একমাত্র দেশ আপনি দেখবেন সেখানে মা তার অতি ক্ষুদ্র সন্তানটিকে নিয়ে তার গায়ে সুই ফুটিয়ে আনছে। সুতরাং বাংলাদেশের মানুষের সাহস আছে, টিকা নিতে চায়। মাঝখানে কিছু প্রচারণা ছিল, কিন্তু এখন সব ধরনের প্রচারণাকে অতিক্রম করে মানুষ কিন্তু টিকার প্রতি আসছে। শওকত মাহমুদ, আমি যে মানে আপনার দল বিএনপি কথাই বলি, আপনার দলের তরফ থেকে দলের বড় বড় নেতা সবাই বলেছিলেন এটি টিকা প্রথমে বিএনপিকে দিয়ে দেখবে তারা বাঁচে কি বাঁচে না। এই ধরনের প্রোপাগান্ডাগুলো কেন ছড়াতে হলো? এই কথাটাই বলা হয়েছে এই জন্য যে সবাই মনে করেছিল দেশের যারা ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ব আছে তারা আগে টিকা নেবেন, টিকা নেওয়াতে মানুষের মধ্যে উৎসাহ বাড়বে, সাহসও বাড়বে। কিন্তু তারা নেননি, বরং একজন নার্সকে দিয়ে এটা ওপেন করা হয়েছে। সেই জন্যই কিন্তু এই কথাগুলো এসছে যে মানুষকে আগে সাধারণ মানুষকে টিকা নিয়ে দেখতে চায়, যে তারাও অপেক্ষা করতে চায়, দেখতে চায় যে টিকা কার্যকর বা ফলপ্রসূ কিনা। সেই কারণেই এই রাজনৈতিক কথামালা হয়েছে। এটা তো আমি মনে করি যে কোনো অস্বাভাবিক কথা নয়, কারণ এটা দাবি উঠেছিল যে আগে প্রধানমন্ত্রী নেক, মন্ত্রীরা নেক, ইয়েরা নেক। তো মন্ত্রীরা নিয়েছেন, প্রধান বিচারপতি নিয়েছেন, বেশ কয়েকদিন পরে নিয়েছেন, হয়তো তারাও পার্শ্ব প্রতিক্রিয়া কিনা সেটা দেখে। সেই কারণে এই কথাগুলো উঠেছে যে এনেছে ঠিক আছে আগে সরকার। এটা আমার মনে হয় যে এই কথামালার মধ্যে, এই রাজনৈতিক এই বয়ানের মধ্যে, এটা সাধারণ মানুষের সেন্টিমেন্ট যেটা বলছে, আপনি বলছিলেন যে অনাগ্রহ ছিল, সেই অনাগ্রহের সূত্র ধরেই কিন্তু এই ধরনের রাজনৈতিক কথাবার্তা, এর বাইরে কিছু। সৈয়দ ইশতিয়াক রেজা কিছু যুক্ত করবেন? না, নার্সের যে টিকা দেওয়াটা, এটা কিন্তু দেখেন যুক্তরাজ্য কিন্তু একজন নার্সকে দিয়ে শুরু হয়েছে, ভারতে একজন স্বাস্থ্যকর্মীকে দিয়ে শুরু হয়েছে, মেডিকেল টেকনোলজিস্টকে দিয়ে। আমেরিকা তো আমরা দেখেছি স্বাস্থ্যকর্মী ফ্রন্টলাইনার হিসেবে স্বাস্থ্যকর্মীদেরকে বিচার করা হয় এবং সবার আগে নার্সরা রোগীর সবচেয়ে নিকটে যান। সেই বিবেচনা থেকে বাংলাদেশে একজন নার্সকে ঠিক করা হয়েছিল। কিন্তু আপনি সেখানে কিন্তু যেদিন নার্স টিকা নিয়েছেন সেদিন কিন্তু একজন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার টিকা নিয়েছেন, তা আপনি একই সেশনে। সুতরাং এটাকে নার্স কেন আগে টিকা নিল, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের নানা পরিপ্রেক্ষিত থাকে, বিতর্ক থাকে, তবে সব বিতর্কের অবসান হয়েছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। জি, একটা জিনিস নিয়ে আমাদের মানে অনেকেরই প্রশ্ন, সেটি হচ্ছে বাংলাদেশের যে বঙ্গভ্যাক্সের প্রক্রিয়াটা এখনো শুরু হয়নি, এখনো পর্যন্ত অনুমতি পাওয়ার পরেও হিউম্যান ট্রায়ালের জায়গায় যেতে পারেনি তারা। এটিতে কি মানে বাংলাদেশের মতো দেশের একটা উৎপাদন, একটা আবিষ্কার হয়েছে, সেটিকে আমরা এগিয়ে নিতে মানে বারবার কেন আটকানোর চেষ্টা করছি বলেই অভিযোগ উঠছে। এটি কি এরকম কোনো কারণ সৈয়দ ইশতিয়াক রেজা? আমি অন্তত এরকম মনে করি না। দেখেন, একটা টিকা ভ্যাকসিন কিন্তু খুব সহজ ব্যাপার না, এটা নানা ধরনের ট্রায়ালের ভিতর দিয়ে যেতে হয়, এবং পৃথিবীর প্রায় 100টি দেশ টিকা আবিষ্কারের চেষ্টা করেছে। শেষ পর্যন্ত 14 থেকে 15 দেশ এসে ঠেকেছে। সেখান থেকে এখন আপনারা মাত্র 3টা দেশকে দেখতে পাচ্ছেন যে টিকা সাকসেসফুলি গবেষণা করে একটা জায়গায় আসতে পেরেছে। আমি কনস্পিরেসি থিওরি বাংলাদেশে সবসময় খুব জীবন্ত, আমি এটাকে সেইভাবে মনে করি না। বঙ্গভ্যাক্সের সময় নেওয়া উচিত, এবং তাদের যে এই পর্যন্ত যে আসা, সেটাকে আমি মানে অভিনন্দন জানাই, এবং তারা নিশ্চয়ই একটা সময় গিয়ে আরো বড় সাফল্য দেখাতে পারবে। কিন্তু কোনো কিছু নিয়ে তাড়াহুড়া করা, যে কোনো কিছুকে এতটা বেশি জাতীয়তাবাদের জায়গা থেকে দেখার জায়গা আছে বলে আমি মনে করি। জি, অবশ্যই আমরা অপেক্ষায় থাকলাম। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে অনেক ধন্যবাদ। শওকত মাহমুদ, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, এই ছিল নিটল টাটানের বিজিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।